সোনালী আঁশ পাট। একসময় দেশের সর্বোচ্চ পরিমাণ রপ্তানি আয় আসতো এই সোনালী আঁশ থেকে। এই পাট রপ্তানির নামে নেওয়া ঋণকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা লুটপাটের ঘটনা উঠে এসেছে এবারের তালাশের পর্বে। সেই সাথে একটি এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে কিভাবে স্বার্থ হাসিল করা হচ্ছে সেই চিত্রও ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। দেখুন তালাশের এবারের পর্ব, সোনালী আঁশের করুণ দশা। ভিতরে কোনো পাট নাই, কিন্তু গোডাউনের তালা দেওয়া আছে। উপরে চাল নাই, কিন্তু গেট তালা দেওয়া আছে। আর ওই দারোয়ানরা এসে গেটের ওই তালাই পাহারা দেয়। এখন 40,000 শ্রমিকের মধ্যে এখন 2,000 শ্রমিক দৌলতপুরে নাই। আমার ব্যাংকের দানা 10 কোটি, এটা সোনালী ব্যাংক। সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি গোডাউনের ভিতর জাতি পাচ্ছি না, তাই বলে যে তুমি গোডাউনে হাত দেওয়ার সাথে তোমার নামে মামলা হয়ে যাবে। সবাইকে কি খুঁজে পাওয়া যাচ্ছে নাকি ওরা উদাও? অনেকেই আছে যাদেরকে দেখা যাচ্ছে এলাকায় তারা টেস্ট করা যাচ্ছে। এই যে এলাকায় ছিল এখন না, শিফট করে তারা অন্য শহরে চলে যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের জেলা খুলনা। এই জেলার উপর দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। একটা সময় এই নদীকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ধরনের রপ্তানিমুখী পণ্যের মোকাম গড়ে উঠেছিল। তাদের মধ্যে অন্যতম সোনালী আঁশ পাট। এ অঞ্চলের পাট ব্যবসায়ী দুই ভাইয়ের ঘটনা দিয়ে এবারে তালাশ শুরু করা যাক। মোহাম্মদ আবুল কাশেম, পৈতৃক বাড়ি মেহেরপুর জেলায়। 1986 সালে পুলিশের চাকরি ছেড়ে পাট ব্যবসায় নামেন। শুরুর দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে পাট কিনে খুলনার দৌলতপুরের রপ্তানিকারকের কাছে সরবরাহ করতেন। একসময় সপরিবারে দৌলতপুরের মধ্যডাঙ্গায় স্থায়ী বসবাস শুরু করেন এই আবুল কাশেম। এরপর 2007 সালে নিজেই বিদেশে পাট রপ্তানি শুরু করেন। রাষ্ট্রীয় একটি ব্যাংক থেকে পাট ট্রেডিং ঋণ পেয়ে যান খুব সহজেই। প্রথম দিকে পাওয়া ঋণের পরিমাণ কোটি টাকার নিচে হলেও পরে এই অঙ্ক 10 কোটি ছাড়িয়ে যায়। ফলে আবুল কাশেমের ব্যবসার পরিধিও বেড়ে যায়। আল্লাহর রহমতে আমার এমন একটা সুনাম ছিল, জোন টু জোন আমি টাকা পরিশোধ করতাম, ব্যাংকের টাকা পরিশোধ করতাম। 12 থেকে 13 সালের ভিতর থেকে আর আমরা কোনো ওই করতে পারি। বাড়ির থেকেই যে পুঁজি নিয়ে আসছিলাম সে পুঁজিও শেষ হয়ে গেছে, ব্যাংকের পুঁজিও শেষ, সব শেষ। এখন আমি আর কি বলবো, পথের ফকির। 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত 3 ধাপে সরকারিভাবে পাট রপ্তানি বন্ধ হয়ে যায়। এতেই নাকি পাটের বাজারে ধস নামে। বিশাল অঙ্কে লোকসান গুনতে হয় আবুল কাশেম সহ প্রায় সকল রপ্তানিকারককে। আবুল কাশেমের দাবি, তার গুদামে এখনো প্রায় 11 কোটি টাকার কাঁচা পাট অবিক্রিত রয়ে গেছে, কারণ ব্যাংক নাকি গুদামে তালা দিয়ে রেখেছে। গুদামে আমার তো হিসাব মতো পাট ছিল 11 কোটি টাকা। তাই সে পাট ওইখানে গুদামে পয়সি নষ্ট হয়ে গেছে। গুদামের চাবির তালা তাদের কাছে, আমরা কি করি সেই। আবুল কাশেমের ছোট ভাই আব্দুল ওহাব, ইনিও বড় ভাইয়ের মতো ব্যাংক থেকে ঋণ নিয়ে কাঁচা পাট রপ্তানি শুরু করেন। কিন্তু ভাইয়ের মতো তাকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তার দাবি, ব্যাংক থেকে নেওয়া ঋণের 4.5 কোটি টাকার পাট গুদামেই পচে যাচ্ছে। হাজার হাজার টনের এলসি আমাদের ঘরে পড়া আছে, এখন পর্যন্ত আছে, রাখিয়ে দিয়েছি, কিন্তু পাট ডেলিভারি হয় নাই। আমার ফ্যামিলি 5টা লিমিটে আমার ফ্যামিলির থেকেই লস হয়েছে 100 কোটি টাকা। ব্যাংকের টাকা, নিজের টাকা, সমস্ত টাকা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পর আমরা রাস্তার ভিখারি হয়ে গেছি। এটা সত্যি যে একটা সময় এই সোনালী আঁশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হতো। গত এক যুগে প্রায় 3 ধাপে রপ্তানি বন্ধ করে সরকার। এর ফলে পাট চাষিদের পাশাপাশি আবুল কাশেম ও আব্দুল ওহাবের মতো পাট রপ্তানিকারক এবং ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশ্ববাজারে রপ্তানির পাশাপাশি সোনালী আঁশ পাটকে ঘিরে বাংলাদেশেও গড়ে উঠেছে শত শত সরকারি বেসরকারি জুট মিল সহ বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদনের কারখানা। তবে সরকারি প্রতিষ্ঠানগুলো তেমন কোনো সুবিধা করতে পারেনি। কাঁচা পাট রপ্তানির জন্য দেশের সবচেয়ে বড় মোকাম খুলনার দৌলতপুর। কাঁচা পাট মজুত করে রাখার জন্য দৌলতপুরের আশপাশে ভৈরব নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে শত শত গুদাম ঘর। এক একটি গুদামে লক্ষ লক্ষ মণ পাট রাখা যায়। আর এখানেই মুড়ি কেটে পাটকে রপ্তানিযোগ্য করে তোলেন শ্রমিকরা।
ভোর 5টায় আইছি, রাত্রি কোনো কোনো রাত্রে আমরা যাইও নেই বাড়ি, এখানে আসি। হ্যাঁ, কেউ ঘুমাইছে, কেউ শুইছে, কেউ কাজ করছে। এবার এখন 40,000 শ্রমিকের মধ্যে এখন 2,000 শ্রমিক দৌলতপুরে নাই। 8-10টা কোম্পানি চলে আর কি, বুঝছেন, 300 কোম্পানির মধ্যে। আর মোটামুটি কোম্পানি লসের থেকে, ব্যাংকের ঝামেলা থেকে, বিভিন্ন ঝামেলাগুলো বন্ধ হয়ে গেছে। একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে আবুল কাশেম ও আব্দুল ওহাবের কথার সাথে পাট শ্রমিকদের একটি বিশেষ মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেটি হচ্ছে ব্যাংক ঋণ। হিসাবটা একটু জটিল হলেও পর্যায়ক্রমে তা খোলাসা করা দরকার। কাঁচা পাট রপ্তানিতে সরকার নানা রকম সুযোগ সুবিধার পাশাপাশি সহজ শর্তে ট্রেডিং ঋণ সুবিধাও দিয়েছে। এজন্য একজন রপ্তানিকারককে প্রত্যাশিত ঋণের সমপরিমাণ পাট মজুদ রাখা যাবে এমন নিজস্ব অথবা চুক্তিভিত্তিক গুদাম ভাড়া নিতে হয়। এরপর ঋণ পাশ হলে ব্যবসায়ীরা গুদামে পাট মজুদ সাপেক্ষে ওই ঋণের টাকা ছাড় করতে পারে। আবার বিক্রি বা রপ্তানির পর পুরো টাকা ওই ব্যাংকেই জমা হবে। শুধু পাট খাতেই না, অন্যান্য রপ্তানিমূলক পণ্যের উপর ট্রেডিং ঋণ বা লিমিট দিয়ে থাকে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো। এই পদ্ধতিতে ঋণ কার্যক্রম চালানোর ফলে ঋণ গ্রহীতার খেলাপি হওয়ার আশঙ্কা অনেক কমে থাকে। কিন্তু এক্ষেত্রে ঘটেছে তার ঠিক উল্টো। খুলনা জেলার দিঘলিয়া উপজেলা, এই উপজেলার চারপাশেই ভৈরব নদী। ফরমাইশখানা গ্রামের 23,000 বর্গফুটের এই গুদামঘর ভাড়া নিয়েছেন মেসার্স আব্দুল কাশেম। এই প্রতিষ্ঠানের মালিক আব্দুল কাশেম, যাকে আপনারা অনুষ্ঠানের শুরুতেই দেখেছিলেন। তার গুদামঘর দীর্ঘ প্রায় 10 বছর ধরে তালাবদ্ধ অবস্থায়। দরজার ফুটো দিয়ে যতদূর দেখা যায়, আবুল কাশেমের দেয়া তথ্যের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ভেতরে গাছপালা আর ময়লার বস্তা ছাড়া আর কিছুই দেখা গেল না। ঘটনাস্থলে একজন উপস্থিত হলেন। তিনি নিজেকে এই গুদামের পাহারাদার দাবি করলেন। কাশেম সাহেবের দারোয়ান হিসেবে ঢুকেছিলাম, এখানেই এইভাবেই আছি এখন। মানে এখন ভিতরে কোনো মাল নাই? কিচ্ছু নাই এখন। কে নিয়ে গেছে মাল? কাশেম সাহেবের লোকজনই নিয়ে গেছে। কিন্তু কাশেম সাহেব তো বললে এর ভিতরে নাকি 10 কোটি টাকার মাল আছে। কিচ্ছু নাই, যখন দিয়ে দেখেন কিছু নাই, ওই খালি সাজায় গাইছিল উপরে। গুদাম ঘরের অর্ধেক অংশের মালিক শফিকুর রিয়াদ জানুকে পাওয়া গেল। তিনি সহ তার 3 ভাই মেসার্স আব্দুল কাশেমের কাছে গুদাম ঘরের ভাড়া বাবদ 50 লাখ টাকারও বেশি পাওনা। এই যে ব্যাংকের দারোয়ান, ওই যে 5 স্টার দেখতেছেন, এরা চাবি নিয়ে পকেটে ঘুরে বেড়াচ্ছে। ওর ভিতরে আমার ঘর ভেঙে পড়তেছে, টিনটার সব চুরি করে নিয়ে গেছে কিনা আমরা জানি না। আমি তো গোডাউন ভাড়া তো আমি কাশেম সাহেবকে দিছি, কিন্তু তালাটা তো আপনার। যতটুকু বুঝি এরা পাটের ব্যবসায়িক না, বুঝছেন। এই সরকারের টাকা দেয়, সরকারের টাকাগুলো লোপাট করবে কিভাবে, কোন চিন্তা ভাবনা, এইগুলোই তাদের চিন্তা ভাবনা। এর কিছুটা দূরেই আবুল কাশেমের ছোট ভাই আব্দুল ওহাবের ভাড়া গুদাম। এই গুদামেরও একই হাল। গুদামের ভেতরে তেমন কিছু নজরে পড়ল না। শুধু এই দিঘলিয়া উপজেলাতেই এমন শত শত পাটের গুদামঘর পড়ে আছে। প্রায় সবগুলোতেই ঝুলেছে ব্যাংকের তালা, ভেতরেরটা শূন্য। অথচ ট্রেডিং ঋণের নিয়ম অনুযায়ী গুদামের চাবি থাকা মানেই ভেতরে পণ্য থাকবেই। আর এই গুদামের চাবি থাকবে ব্যাংক কর্তৃক নিয়োগকৃত গোডাউনের অফিসারের কাছে। যতক্ষণ পণ্য আছে ততক্ষণ তার ডিউটি। একটা বিষয় পরিষ্কার যে গুদাম ঘরে যেহেতু ব্যাংকের তালা ঝুলে রাখা হয়েছে, সেহেতু নিশ্চয়ই খাতা কলমে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সমপরিমাণ কাঁচা পাট ওই গুদামে মজুদ আছে, তাই নয় কি? আমরা এবার কয়েকটি গুদাম ঘরের দিকে নজর দিতে চাই। হারুন আর রশিদ ও কামাল হোসেন দুজন সম্পর্কে চাচা ভাতিজা। ভৈরব নদীর তীর ঘেঁষে পৈতৃক সূত্রে পাওয়া 3টি গুদামের মালিক তারা। 2015 সালের এই গুদামগুলো 3 জন ভিন্ন ভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। প্রথম বছরে ভাড়া পরিশোধ করলেও এরপর কোনো ব্যবসায়ী আর গুদাম ঘরে আসেনি। তাহলে আমার এই গোডাউনটা অ্যাঙ্গেল দিয়ে করা, আমার 30-40 লাখ টাকা দিয়ে করা, আর আনে যদি রিপেয়ার করতে যায় 50 লাখও পারবো না। ভিতরে কোনো পাট নাই, কিন্তু গোডাউনের তালা দেওয়া আছে, উপরে চাল নাই, আর ওই দারোয়ানরা এসে গেটের ওই তালাই পাহারা দেয়। পাট থাকবে কি করে? আপনি দেখেন কত গাছ জ্বালা গেছে, আমরা ভিতরে যাইতে পারি না, ব্যাংক আমাদের নামে মামলা দিয়ে দেবে।
পাটের ট্রেডিং ঋণের জালিয়াতির কৌশল অবশ্য সবার কাছেই ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। পাট যে পরিমাণে ঢুকবে সেই টাকার ব্যাংকের থেকে ছাড় দিবে, কিন্তু ব্যাংকে পাট ঢুকতেছে 100 মণ, কিন্তু গোডাউন কিপার পাট দেখাচ্ছে 1000 মণ। ওই টাকাটাই আত্মসাৎ করে ফেলতেছে। এই গুদামের সামনেও একজন পাহারাদারকে পাওয়া গেল। এই জায়গায় ডিউটি করি, এই ডে করি 2 জন আর ওই ডে 2 জন। তালা তোলা খুলে নেই, মাল সরাই এনে নিয়েই। এর কিছুটা দূরেই আরেকটা গুদামঘর। এই গুদামঘর অবশ্য ঝড়ে ভেঙে পড়েছে। গুদামের সামনে একজন পাহারাদারকে পাওয়া গেল। কি করছেন এখানে? দারোয়ানি করছি। ভেতরে কি পাট আছে? স্যার আছে, ওই যে দেখতেছি সুপার আছে। তার কাছে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করা হলো। ভেতরে প্রবেশ করতেই চোখ ছানা বড় অবস্থা। কোথায় পাট আর একই গুদামের বেহাল দশা। গুদামের মূল মালিককে পাওয়া গেল না। কথা হলো গুদামের দায়িত্ব থাকা একজনের সাথে। খুলনা অঞ্চলে আমরা যেটা দেখতেছি যে শুধু আমাদের একটাই গোডাউন না, আপনারা তো আরও গোডাউন দেখে আসছেন, সব গোডাউনের সেম কেস। সবাই কোটি কোটি টাকা লোন নিছে, কোথায় আছে টাকা কেউ জানে না। মাঝখান থেকে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি, তো আমরা গোডাউন মেরামত করতে পারতেছি না। আমাদের যে লক্ষ লক্ষ টাকার গোডাউন ভেঙে পড়ে যাচ্ছে। একটা বিষয় মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, তা হলো ব্যাংক ঋণ নিল পাট রপ্তানিকারক তথা ব্যবসায়ী, কিন্তু ব্যাংক আটকে রেখেছে গুদামঘর। তাও 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর, 10 বছর, এমনকি 1 যুগও। এতে করে একদিকে যেমন গুদামঘর নষ্ট হচ্ছে, তেমনি গুদামের মালিকও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা বিড়ম্বনায় পড়েছেন। 4 মিনিট পর ফিরছি। একটা সময় এই অঞ্চল থেকে শত শত কোটি টাকার কাঁচা পাট বিদেশে রপ্তানি হতো। আজ সেটি সোনালী অতীত। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে। তাদের মধ্যে একটি কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ পাওয়ার আশায় বা নেশায় এই পাট ব্যবসায় নেমে পুরো খাতটাকেই নষ্ট করে ফেলেছে। দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল। দীর্ঘদিন তিনি পাট ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তাই এই অঞ্চলে কাঁচা পাটের কারবারের উত্থান পতন সবই চোখের সামনে দেখেছেন তিনি। এই যে মাল 10 টাকা ব্যাংকেতে লোন নিয়ে 5 টাকার মাল উঠালাম আর 5 টাকা পকেটে নিয়ে অন্য কাজ করলাম, এর সাথে ব্যাংকের যে মানে গোডাউন কিপার, ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা জড়িত থাকে এই টাকা সরাই ফেলাইছে। যারা ওই র পাটের প্রসেস করে সংসার চালাতো, তারা এখন দিন মজুরি হয়ে গেছে, বেকার হয়ে গেছে, তাদের কোনো আয়ের কোনো সোর্স নেই, কোনো পথ নাই। এক সময়ের পাট শ্রমিক নেতা সোহরাব হোসেন খান 1974 সাল থেকে পাট শ্রমিক হিসেবে কাজ করেছেন। 52টা দেশের পাট আমাদের দেশ থেকে রপ্তানি হতো। সেখানে সবচেয়ে ফার্স্ট ছিল খুলনা, সেকেন্ড ছিল আপনার নারায়ণগঞ্জ, আর থার্ড ছিল শস্যবাড়ি। শুধু দৌলতপুরে ছিল 45,000 শ্রমিক। প্রত্যেকটা কোম্পানি এবং ব্যাংক লোন আর আপনার করে যত টাকা হাতায় নিয়ে এসছে সব শেষ, কোনো টাকাও নেই, মালিকও নেই, শুধু গোডাউন পড়ে আছে, খালি গোডাউন। এ অঞ্চলের পাটের কারবার ধ্বংসের জন্য ব্যাংক ও সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের দায়ী করেন এই শ্রমিক নেতা। আর যারা অরিজিনাল ব্যবসায়ী ছিল তারা তো বেঁচে নেই। যারা নতুন করে আসছে এরা কিন্তু মূলত ওই ব্যাংক থেকে টাকা নেব, উত্তোলন করব, ব্যাংকে দেখাবো, ওই পর্যন্ত। যোগসার ছিল ব্যাংক এবং আপনার ব্যবসায়ী। দৌলতপুরের নগরঘাট এলাকায় পাটের ছবি নেওয়ার সময়ও আরও 3 জন পাট শ্রমিক উপস্থিত হলেন। পাটের বিষয়ে কাজ করার আগ্রহ দেখে বেশ কিছু তথ্য দিয়ে গেলেন তারা। এই ঠগাই শ্রমিকরা আজকে পথে বসে গেছে। অনেক শ্রমিক ভিক্ষা করে, রিক্সা চালায়। ঢাকা জুড়ে এই মাথা পর্যন্ত গাড়ি লাইন ছেলে, আর এখন একটা গাড়িও নাই। মালিক তার বউ, এই যে তারা ঢাকা। এদের ব্যাংক গেলে ব্যাংকের জিএম পর্যন্ত দাঁড়াই যায়। ব্যাংক বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, আপনি এই করেন এই করেন। এই আগুন লেগে গেলে ফায়ার সার্ভিস, বিভিন্ন রিপোর্ট, ফায়ার সার্ভিস যারাও আসে এরাও রিপোর্ট এই টাকা, ও ওই রিপোর্ট ভালো নেয়। দৌলতপুরের বর্তমান অবস্থা একটা দুঃস্বপ্নের মতো। হঠাৎ করে যখন একটা এলাকার প্রধান কর্মক্ষেত্র বিলীন বা বিলুপ্ত হয়ে যায়, তখন এমন ভাবনা আসাটাই স্বাভাবিক। কিন্তু এর জন্য আসলে দায়ী কে? অনুসন্ধানে জানা গেছে পাটের ট্রেডিং খাতে সবচেয়ে বেশি ব্যবসায়ীকে ঋণ দিয়েছে
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক। তাদের দেয়া তথ্য বলছে সারা দেশের মোট 116 জন ব্যবসায়ীকে 1,327 কোটি টাকা ঋণ দিয়েছে তারা। এর মধ্যে খেলাপি ঋণের সংখ্যা 98টি এবং খেলাপি ঋণের পরিমাণ 1,183 কোটি টাকা। 55 জন ঋণ খেলাপির বিরুদ্ধে এরই মধ্যে মামলাও করেছে ব্যাংকটি এবং বাকি 43 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। পাটের ট্রেডিং খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংকের খুলনা জেলা কর্পোরেট শাখা। সামগ্রিক বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই শাখার কোনো কর্মকর্তা। তবে এই ঋণের টাকা উদ্ধারে তারাও বেশ চিন্তিত। মামলা চলমান আছে, কোর্টের অর্ডার ছাড়া আপনি পুষে যাক মানে মাটির সাথে মিশে যাক, ব্যাংক ওই যা কিছু করা মানে আইনগত মানে ইয়ের জন্য বাধ্যবাধকতার জন্য কিছু করার নেই। শুধু সোনালী ব্যাংকই নয়, রাষ্ট্রীয় আরেকটি প্রতিষ্ঠান রূপালী ব্যাংকেও এই খাতে 32 জনকে মোট 2,123 কোটি টাকার ঋণ দিয়েছে। এখন এই প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এই টাকা আদায় নিয়ে বেশ শঙ্কার মধ্যেই আছেন। পাট অধিদপ্তরের খুলনা দৌলতপুরের মুখ্য পরিদর্শক AM আক্তার হোসেন। খুলনা জেলায় দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে বেশ অভিজ্ঞতা তার। আমরা একটা মুরগি কিনতে পারি না সপ্তাহে, বৃহস্পতিবার ওরা দেয় 6টা করে মুরগি কিনতে ওই সেপাররা, কারণ ওদের তো টাকা ব্যাংকের টাকা, ওই যে ওরা মনে করে যে এয়া দেওয়া লাগবে। সন্ধ্যা হলে কয় কি এই চল, কেউ দুটো করে তিনটে করে বিয়েও করছে, কেউ ফ্ল্যাট কিনে যাচ্ছে টাকায়, এইসব নানান কাহিনী চলছে ভাই। তোলে মালিকদের কথা হচ্ছে যে আমরা হচ্ছে লস খাইছি, ওরা তো বলবেই আমি সব সত্যি কথা বলতে লস খাইছি বেটা তুমি পরে, আমি আপনার কাছে 1,000 টাকা দাম দিলাম, তাই না? আমার ব্যবসা করতে হলে শুক্রবার এই দিন, সেদিনও কিন্তু আমার সুদ হচ্ছে। এই কর্মকর্তার সূত্র ধরে একজন পাট ব্যবসায়ীর বাড়িতে তালাশ টিম। কিছুদিন আগেও স্বাভাবিক জীবনযাপন করা নুরুল হক এখন বিশিষ্ট পাট ব্যবসায়ী বনে গেছেন। জানা গেছে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে 20 কোটিরও বেশি টাকা পাটের ট্রেডিং ঋণ নিয়েছেন। গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা, গাড়ি ও দৌলতপুরের প্রাণকেন্দ্রে বিশাল এই মার্কেট। বাড়িতে গিয়ে জানা গেল পাট ব্যবসাকে কেন্দ্র করে নুরুল হক এখন জেলখানায় আছেন। তালাশের কাছে এমন অর্ধশতাধিক ব্যক্তির তালিকা আছে। সেখানে একজন ব্যবসায়ী 1 কোটি থেকে শুরু করে 200 কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়ে এখন লাপাত্তা। অন্যদিকে ব্যাংক যাদের গুদাম আটকে রেখেছে সেগুলোর অধিকাংশরই ছাউনি খুলে পড়েছে, নয়তো ঝড়ে উড়ে গেছে। চোখের সামনে নিজেদের হাতে গড়া এমন জরাজীর্ণ গুদামঘর ঠিকও করতে পারছেন না, কারণ তালা ভাঙলে ব্যাংক কর্তৃক মামলা খাওয়ার ভয় আছে। ফলে কোটি টাকার সম্পদ চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যাকে ভাড়া দিছি, যে ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করছে, তার কিছুই হইতেছে না, কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়ে যেতেছে। সামগ্রিক বিষয়ে বক্তব্য নিতে জুট ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের খুলনা কার্যালয়ে সংগঠনটির সভাপতি শেখ সৈয়দ আলীর কাছে গেলে ব্যস্ততার অজুহাত দেখান। আমি দেখব না ভাইয়া, একটু বান্না করা তো আমি দেখতে পারছি, যাও। হ্যাঁ, পরের দিন আবারও সংগঠনটির খুলনা কার্যালয়ে গেলে তাকে কক্ষে পাওয়া গেলেও আগের মতোই সটকে পড়েন। ব্যাংক খাতের এমন আর্থিক অনিয়ম নিয়ে তালাশ টিমের সাথে কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিকের খুলনা জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট কুদ্দুতে খুদা। সরকারের তদারকিহীনতার কারণে এক ধরনের নূতন ফর্মুলায় ব্যাংক লুট করার মতো, এবং যে কারণে দেখেন আপনারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে যাচ্ছে, বেগম পাড়া তৈরি হচ্ছে, সুইস ব্যাংক তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এই অসাধু ব্যবসায়ীরাই কিন্তু আমাদের দেশের বিজনেস সেক্টরকে নষ্ট করার জন্য অনেকাংশে দায়ী। খুলনা থেকে ঢাকায় ফিরেও আমরা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অফিসিয়ালি বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউই কথা বলতে রাজি হননি। সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত অবশ্যই হচ্ছে আমাদের কর্তৃপক্ষ। আমরা এটি মেনে নিয়ে অনুসন্ধানে নেমেছি যে এবারের পর্বে হয়তোবা উপসংহারে পৌঁছাতে পারবো না। একটা সময়ের সোনালী অতীত পাট শিল্পের জৌলুস হয়তোবা আর ফিরে আসবে না, কিন্তু এই শিল্পের নাম বলে যে ঋণ জালিয়াতি চক্রের থাবায় আটকে আছে, সে সমস্যার সমাধান কী বা হতে পারে? এমন অমীমাংসিত বিষয় নিয়ে আজ
বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।